হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুমন মাস্টার ক্লাস ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার এক এক করে বিভিন্ন মডেলগুলো সম্পর্কে। তো প্রথমেই মডেল নাম্বার 1, বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়। তো বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন, টিনোফোরা কোয়ানোসাইট মানে বলছে কোন জোড়াটা সঠিক নয়। টিনোফোরা কোয়ানোসাইট, পরিফেরা নালিকাতন্ত্র, নিমাটোরা সিউডোসিলম, অ্যানিলিডা নিপথেরিয়া। কোন জোড়াটি সঠিক নয়? না, উত্তর হচ্ছে টিনোফোরা এর কোয়ানোসাইট এই বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় না। স্তম্ভ 1 এবং 2 এর মধ্যে সমতা বিধান করতে হবে। উত্তর হচ্ছে কি না, রাইবোজোম কি করে না, আমরা জানি প্রোটিন সংশ্লেষ করে। লাইসোজোম কি করে? লাইসোজোমকে বলা হয় কোষের আত্মঘাতী থলি। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর নামে পরিচিত, এবং ক্লোরোপ্লাস্ট যা হচ্ছে খাদ্য সংশ্লেষ করে। তাহলে উত্তর এখানে কোনটা হচ্ছে? ডি। এরপর প্রদত্ত কোনটি প্রধানত পরিবহনের সঙ্গে সম্পর্কিত? আবরণী কলা, পেশি কলা, যোগ কলা, স্নায়ু কলা। উত্তর হচ্ছে স্নায়ু কলা। 1 গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা কত? না, 9.3 কিলো ক্যালোরি। ভিটামিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটা সঠিক নয় তা শনাক্ত করো। উত্তর হবে ডি, ভিটামিন খাদ্যে খুব কম পরিমাণে থাকে। জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যানবিদ্যা মিলিত হয়ে সৃষ্টি হয়েছে জীববিদ্যার যে শাখা তার নাম কি? জীবরাশিবিদ্যা বা। এরপরের প্রশ্ন, প্রদত্ত কোনটা মিশ্র গ্রন্থি নয়? অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় এগুলো সবই হচ্ছে মিশ্র গ্রন্থি। তার কোনটা নয়? ফুসফুস। বিভাগ খ, অ্যামিনো অ্যাসিডগুলি পরস্পর ড্যাশ বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। দেখতে পাচ্ছ লেখা আছে পেপটাইড বন্ধনী দ্বারা। ড্যাশ পর্বভুক্ত প্রাণীদের দেহ ম্যান্টেল পর্দা দেখতে পাওয়া যায়। মোলাস্কা। শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কি? না, প্রজাতি। সব থেকে নিচের যে স্তরটা রয়েছে সেটা কি? প্রজাতি। এরপর সত্য মিথ্যা। থাইমিন এবং সাইটোসিনের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ধন থাকে। উত্তর ভুল। এটা ভুল। কি হবে না, অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন অর্থাৎ এ ডবল বন্ড টি যেটা আমরা পড়েছি, এবং জি ট্রিপল বন্ড সি অর্থাৎ থায়ামিনের সঙ্গে অ্যাডেনিন দুটো হাইড্রোজেন বন্ধন দ্বারা, এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন অর্থাৎ গুয়ানিনের সঙ্গে সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। শুক্রাণুর পুচ্ছে অবস্থিত অ্যাক্রোজোম গঠনকারী কোষীয় অঙ্গাণুটা হলো গলগি বডি। এটাও ভুল। শুক্রাণুর মস্তকে অ্যাক্রোজোম গঠন করে কে? গলগি বডি। এরপরে প্রশ্ন, বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী। কথাটা ঠিক না ভুল? কথাটা ঠিক। 4 দাগে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ দেখে নেব। কোয়া সার্ভেট এটার সঙ্গে কোনটা মিল হবে? না, কোলোয়েরিও বস্তু। স্কারভি এটা ভিটামিন সির অভাবে হয়। উদ্ভিদ দেহে জল সংবহন এতে সাহায্য করে জাইলেম বাহিকা বা জাইলেম নামক যে জটিল সাইকলার অংশগুলো রয়েছে। ম্যাঙ্গানিজ এটা কোনটা? না, এটা হচ্ছে একটি মাইক্রো এলিমেন্ট, অর্থাৎ কোনটা? স্বল্পমাত্রিক মৌল উপাদান, যার অপর নাম কি? ট্রেস এলিমেন্ট। আচ্ছা, এরপর 5 দাগের প্রশ্নগুলো। নিচে প্রদত্ত 3টা বিষয়ের মধ্যে 3টা বিষয় একটা বিষয়ের অন্তর্গত। আচ্ছা, কি কি? না, প্যারেনকাইমা, কোলেনকাইমা, সরলস্থায়ী কলা এবং স্ক্লেরেনকাইমা। উত্তর কোনটা হবে? সরল স্থায়ী কলা। এই সমস্ত ভাগগুলো অর্থাৎ প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এগুলো সবই সরল স্থায়ী কলার অংশ। প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির সম্পর্ক নির্ণয় করো। মোলাস্কা যদি ম্যান্টেল পর্দা হয়ে থাকে তাহলে ইউরোকর্ডাটার অন্তর্গত প্রাণীদের কোন পর্দা লক্ষ্য করা যায়? টিউনিক বা টেস্ট। একবীজপত্রী উদ্ভিদের পাতার একটা বৈশিষ্ট্য বলতে বলা হয়েছে, অর্থাৎ পাতার শিরাবিন্যাস কেমন? না, আমরা জানি যে একবীজপত্রী উদ্ভিদ অর্থাৎ ধান, গম এই সমস্ত যে উদ্ভিদগুলো রয়েছে বা কলা, এদের পাতার কেমন শিরাবিন্যাস? সমান্তরাল শিরাবিন্যাস লক্ষ্য করা যায়। বিষ সদৃশ শব্দটা নির্বাচন করে লেখো। ফ্লেম কোষ, টিনেডিয়াম, বৃক্ক এবং ম্যালফিজিয়ান নালিকা। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 5 দাগের 4টা। বিষ সদৃশ শব্দটা নির্বাচন করো, অর্থাৎ একটা বিষয় এখানে 4টার মধ্যে সেটা হচ্ছে আলাদা, খুঁজে বার করতে হবে কোনটা। ফ্লেম কোষ, টিনেডিয়াম, বৃক্ক এবং ম্যালফিজিয়ান নালিকা। এগুলোর মধ্যে ফ্লেম সেল হলো প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীর রেচনা অঙ্গ। বৃক্ক মোলাস্কা, ম্যামেলিয়া এই সমস্ত
মানে মোলাস্কা থেকে শুরু করে যত উন্নত প্রাণীগুলো রয়েছে ম্যামেলিয়া পর্যন্ত প্রত্যেকটার রেচনাঙ্ক হচ্ছে কি বৃক্ক। এবং ম্যালফিজিয়ান নালিকা এটা হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণীর রেচনাঙ্ক। তাহলে বাকি রইল টিনিডিয়াম। এই টিনিডিয়ামটা হচ্ছে একটি শ্বাসঙ্গ। কার শ্বাসঙ্গ? টিনিডিয়াম মোলাস্কা পর্বের প্রাণীর শ্বাসঙ্গ হলো কি টিনিডিয়াম। তাহলে দেখতে পাচ্ছি ফ্লেমকোষ বা শিখাকোষ, বৃক্ক, ম্যালফিজিয়ান নালিকা এগুলো সবই হলো কি রেচনাঙ্গ, আর টিনিডিয়াম যা হলো শ্বাসঙ্গ। তাই টিনিডিয়ামটা এখানে বিষ সদৃশ। এরপর আমি একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু এবং আমি জীবদেহে প্রোটিন তৈরিতে সাহায্যকারী, সবাই জানো উত্তরটা কি না রাইবোজোম নামক কোষীয় অঙ্গাণু। মানবদেহের সবথেকে বড় লসিকা গ্রন্থির নাম কি? প্লীহা। এরপর বিভাগ গয়ে যে প্রশ্নটা রয়েছে, রিকেট রোগ কোন ভিটামিন এবং কোন খনিজ মৌলের অভাবে হয়? দুটি প্রশ্ন। প্রথমে ভিটামিন, আমরা সবাই জানি ভিটামিন ডির অভাবে মানবদেহ অর্থাৎ ছোট বাচ্চা শিশুরা রিকেট রোগে আক্রান্ত হয়ে থাকে। এবং ভিটামিন ডির সঙ্গে সম্পর্কিত খনিজ মৌল কোনটি? না ক্যালসিয়াম। তাহলে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ডি। আর খনিজ মৌল হলো ক্যালসিয়ামের অভাবে হয়। এরপর প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে দুটি পার্থক্য লেখো। যা পয়েন্টগুলো দেওয়া আছে, বিষয়গুলো কি কি? একটা হচ্ছে উদ্ভিদ দেহের প্রকৃতি এবং সংবহন কলা। উত্তরটা দেখে নেব আমরা। যে বিষয়গুলো দেওয়া আছে, উদ্ভিদ দেহের প্রকৃতি অর্থাৎ দেহ গঠন, মূল, এই দুটো থেকে তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা, মানে এই ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা এই দুটো পয়েন্ট থেকে তোমরা কিন্তু পার্থক্যগুলো লিখে নেবে। অ্যালগিটা করার এখানে কোনো প্রয়োজন নেই, যেহেতু অ্যালগি টপিকটা এখানে দেওয়া নেই। অর্থাৎ প্রথম যে টপিকটা উদ্ভিদ দেহের প্রকৃতি এবং সংবহন কলা, তোমরা এখানে দেহ গঠন, মূল, কাণ্ড এগুলো থেকে একটা করে পয়েন্ট নিয়ে লিখতে পারো। এবং দ্বিতীয় যে টপিকটা বলছে সংবহন কলা, এটা ছবিতে দেওয়া নেই, শুধু তোমরা লিখবে যে ব্রায়োফাইটা অর্থাৎ মশবর্গীয় যে উদ্ভিদ, ওতে সংবহন কলা অনুপস্থিত, অর্থাৎ এরা হচ্ছে নন ভাস্কুলার। এবং টেরিডোফাইটা বা ফার্নবর্গীয় যে উদ্ভিদ, এতে সংবহন কলা উপস্থিত, অর্থাৎ এরা হলো ভাস্কুলার। এরপরে প্রশ্ন, অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনোমাস কোষীয় অঙ্গাণু বলতে কী বোঝো? উদাহরণ দাও। লক্ষ্য করো এইখানটাতে উত্তরটা আছে অর্ধ স্বনির্ভর অঙ্গাণু কাকে বলে। কি বলবে? শুধু তোমরা বলবে যে মাইটোকন্ড্রিয়ায় ডিএনএ, রাইবোজোম প্রভৃতি থাকায়, মাইটোকন্ড্রিয়া ডিএনএ, রাইবোজোম প্রভৃতি থাকায় প্রোটিন সংশ্লেষের মাধ্যমে নিজস্ব প্রতিলিপি গঠনে সক্ষম, কিন্তু অঙ্গাণু সংশ্লেষের সংকেত নিউক্লিয়াসের ডিএনএ থেকে আসে, তাই একে অর্ধ স্বনির্ভর অঙ্গাণু বলা হয়। আর অঙ্গাণুটার উদাহরণ আর নিশ্চয়ই বলতে হবে না, মাইটোকন্ড্রিয়া। এরপরে প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? তোমরা জানো যে ইউরিয়া উৎপন্ন হয় মানবদেহের যকৃতে অরনিথিন চক্রের মাধ্যমে। এবং একই সঙ্গে রয়েছে রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিনের নাম কি? আমরা জানি যে রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন কে, যার রাসায়নিক নাম ফাইলোকুইনন। এর পরের প্রশ্ন, অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কাকে বলে? যে কোনো দুটি উদাহরণ দাও। দেখো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কাকে বলে। আমাদের দেহে উৎপন্ন হয় না, অথচ দেহ গঠনের জন্য যে সকল অ্যামিনো অ্যাসিড একান্তভাবে প্রয়োজন, যাদেরকে আমাদের খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, সেই সকল অ্যামিনো অ্যাসিডকে বলা হয় অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। তারা কোনগুলো? তারা হচ্ছে লাইসিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, থ্রিওনিন, ফিনাইল অ্যালানিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান প্রভৃতি। এরপরের প্রশ্ন, দ্বিপদ নামকরণে যে কোনো দুটি নিয়ম লেখো। দ্বিপদ নামকরণের যে কোনো দুটি নিয়ম তোমরা লেখো। এই দ্বিপদ নামকরণ নিয়মাবলী এখানে 1 থেকে 8 পর্যন্ত 8টা দেওয়া আছে, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো লিখতে পারো। তবে আমি তোমাদের বলবো যে প্রথম পয়েন্টটা, অর্থাৎ দ্বিপদ নামকরণ ল্যাটিন ভাষায় লিখতে হয়, এটা একটা। এবং 2 নম্বর, কোনো প্রজাতির নাম দ্বিপদযুক্ত হবে, এটা না লিখে
এই 6 নম্বর পয়েন্টটাও লিখতে পারো যে বিজ্ঞানসম্মত নাম ছাপা হবে বাঁকা অর্থাৎ হরফ ইতালি অক্ষরে লেখা হবে এবং হাতে লেখার সময় গণ এবং প্রজাতির নিচে দুটো পৃথক দাগ দেওয়া হবে আন্ডারলাইন। এই দুটো পয়েন্ট করলে কোনো অসুবিধা নেই, বা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো পয়েন্ট কিন্তু করতে পারো। পরের প্রশ্ন, প্লাজমোডেসমাটা কি এবং এর কাজ। দেখো ছবিটাও লক্ষ্য করো, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের গায়ে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে যার মাধ্যমে পাশাপাশি দুটি কোষের মধ্যে এরা সংযোগ রক্ষা করে। এই ছিদ্রগুলোর নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। পয়েন্টিং অংশটা লক্ষ্য করো, এটা হচ্ছে প্লাজমোডেসমাটা। তাহলে এর কাজ কি হলো না, এর কাজ প্লাজমোডেসমাটার মাধ্যমে পাশাপাশি দুটি কোষের মধ্যে প্রোটোপ্লাজমের যোগাযোগ রক্ষিত হয়। এরপরে প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, ডিএনএ এবং আরএনএর মধ্যে দুটি পার্থক্য লেখো। এখানে পার্থক্যগুলো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো কিন্তু পার্থক্য লিখতে পারো। এরপর কৃষিক্ষেত্রে আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ উল্লেখ করো। কৃষিক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছ লেখা আছে উচ্চ ফলনশীল ধান বীজ, জয়া, রত্না, IR8 এসব এসবের মাধ্যমে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন করা হচ্ছে। একই সঙ্গে উন্নত ফলনশীল গম বীজ যার নাম সোনারো 64 নাম লেখা আছে, এগুলো দেখবে। কিংবা স্পাইরুলিনা বা এটাকে স্পিরুলিনাও বলা হয় নামক যে শৈবাল, যা চাষ করে মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করা হচ্ছে। এই কথাগুলো তোমরা কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর চলে যাব বিভাগ ঘ। প্রথম প্রশ্ন 7 দাগের, একটি ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। ছবিটা খুব সুন্দর করে লক্ষ্য করো এবং তোমরা নিজেরা ছবিটা আঁকার চেষ্টা করো। পরের প্রশ্ন, চিহ্নিত চিত্রের সাহায্যে কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল এর গঠন বর্ণনা করো। ছবিটা আমি তোমাদের এখানে দিয়েছি, ছবিটা শুধুমাত্র যেটুকুন অংশে ছবিটা আছে সেই অংশটা লক্ষ্য করো। আর এর যে গঠন বর্ণনা, তোমরা এই যে গঠন বর্ণনা আছে সিঙ্গার এবং নিকলসনের তরল মোজাইক মডেল অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেল, এই মডেল থেকে তোমরা যে কোনো 5টা পয়েন্টের মধ্যে, যেহেতু 2 নম্বরের প্রশ্ন আছে, 2টো পয়েন্ট বা 3টা পয়েন্ট তোমরা এখান থেকে লিখবে। প্রদত্ত বিষয়গুলির মধ্যে, পরের প্রশ্ন 2 দাগে, প্রদত্ত বিষয়গুলির মধ্যে কোনটা কোন পর্বের বিভাগের বৈশিষ্ট্য সেটা আলোচনা করতে বলা হয়েছে। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায় আসে এবং এবারেও কিন্তু আসার সম্ভাবনা থাকবে, তাই এই প্রশ্নটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে। দেখো প্রথম যে টপিকটা আছে ছদ্মশিলম, এই ছদ্মশিলম এটা হলো নিমাটোডা বা অ্যাসকেলমিনথেস এই পর্বে প্রাণীর বৈশিষ্ট্য। কমপ্লেট টিনোফরা পর্ব, মেরুদণ্ড যা হলো ভার্টিব্রাটা বা ক্রেনিয়েটা, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস এটা হলো টেরিডোফাইটা বা ফার্ন উদ্ভিদের ক্ষেত্রে, জল সংবহন একানোডার্মাটা, কলোয়েট যাকে আমরা কলিট নামেও জানি এটা হচ্ছে ব্রায়োফাইটা বা মস এর বৈশিষ্ট্য। এর সঙ্গে প্রশ্ন রয়েছে মানুষ এবং শিম্পাঞ্জি সমগোত্রীয় প্রাণী কেন, তা ব্যাখ্যা করো। উভয় দেহত্বক লোম দ্বারা আবৃত, ত্বকে ঘর্মগ্রন্থি এবং সিবেশিয়াস গ্রন্থি উপস্থিত থাকে, মাথার 2 পাশে কর্ণছত্র বা পিনা থাকে, স্ত্রীদেহে অবস্থিত স্তনগ্রন্থি থেকে ক্ষরিত দুগ্ধ পান করে শাবক বড় হয়। পরের প্রশ্ন, পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টির পদ্ধতি শব্দচিত্রের সাহায্যে দেখাও। দেখো এই যে রেখাচিত্রটা এখানে রয়েছে, এই রেখাচিত্রটা পুরো তোমরা এখানে লিখবে। যেরকম হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন থেকে তৈরি করে একে একে করে মিথেন, অ্যামোনিয়া, জল, কার্বন মনোক্সাইড, সেখান থেকে বিভিন্ন রকম শক্তির মাধ্যমে তৈরি হলো শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। আবার সেখান থেকে পরবর্তীকালে তৈরি হলো কি পলিস্যাকারাইড, প্রোটিন, পলিনিউক্লিওটাইড, ফ্যাট, সেখান থেকে কোয়াসারভিট, মাইক্রোস্ফিয়ার, নক্নোজিন, প্রোটোসেল, প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক, প্রথম এককোষী ইউক্যারিওটিক, বহুকোষী ইউক্যারিওট, স্বভোজী উদ্ভিদ প্রাণী। তো এই বহুকোষী ইউক্যারিওট পর্যন্ত লিখলেই কিন্তু উত্তরটা যথাযথ। পরের প্রশ্ন, লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির একক বা ধাপগুলি পর্যায়ক্রমে লেখো। ধাপগুলো বললে শুধুমাত্র তোমরা রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি এই ধাপগুলোর নামই শুধু লিখবে, আর এগুলো সম্পর্কে বিস্তারিত লেখার কোনো প্রয়োজন নেই।
এরপর হট ডাইলিউট স্যুপ কি, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। হট ডাইলিউট স্যুপ, দেখো এখানে লেখা আছে হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ, পুরো এখান থেকে লিখবে। ওজোন স্তর না থাকায় বজ্রপাত, অতিবেগুনি রশ্মি প্রভৃতি শক্তির প্রভাবে সরল জৈব যৌগগুলো, বা এটা তোমরা এভাবে শুরু করতে পারো, সরল জৈব যৌগগুলোর নাম প্রথমে, অর্থাৎ সরল জৈব যৌগগুলো কোনগুলো না, এই যে সরল শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, নাইট্রোজেন ক্ষারক, এইগুলো, এই সরল শর্করাগুলো, প্রভৃতি সরল শর্করাগুলো বজ্রপাত, অতিবেগুনি রশ্মি প্রভৃতি শক্তির প্রভাবে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে জটিল জৈব যৌগগুলো সৃষ্টি করে। যারা কারা না, জটিল শর্করা, প্রোটিন, ফ্যাট, নিউক্লিয়েটের সৃষ্টি হয়। এইগুলি তপ্ত সমুদ্র জলের সঙ্গে মিশে যে দ্রবণ সৃষ্টি করে, বিজ্ঞানী হ্যালডেন তাকে হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ বলে অভিহিত করেন। তাহলে কথার লাইনগুলো আমি আরেকবারও সাজিয়ে দিচ্ছি। সরল শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নাইট্রোজেন ক্ষারক প্রভৃতি সরল জৈব যৌগ বজ্রপাত, অতিবেগুনি রশ্মি প্রভৃতি শক্তির প্রভাবে জটিল শর্করা, প্রোটিন, ফ্যাট, নিউক্লিওটাইডস নামক জটিল জৈব যৌগে পরিণত হয়, যা পরিণত হয়ে তপ্ত সমুদ্রের জলের সঙ্গে মিশে যে দ্রবণ সৃষ্টি করে, তাই হলো কি হট ডাইলিউট স্যুপ। আর এর অপর নাম প্রিবায়োটিক স্যুপ। কেন না, যেহেতু প্রি মানে আগে আর বায়োটিক মানে জীবন, অর্থাৎ জীবন সৃষ্টির আগের উপাদান এইগুলি, সেই জন্য এর অপর নাম হচ্ছে কি প্রিবায়োটিক স্যুপ। এর অপর নাম আরেকটা হয় হ্যালডেন স্যুপ। যেহেতু বিজ্ঞানী হ্যালডেন এটা আবিষ্কার করেছেন, তাই এর নাম হলো হ্যালডেন স্যুপ। দেখো একটা কথা বলি, যে পুরো টপিকটা তোমরা ভালো করে নিশ্চয়ই লক্ষ্য করেছো। যদিও এর মধ্যে কোনো জায়গায় বুঝতে তোমাদের কোনোভাবে অসুবিধা হয়ে থাকে, তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশানটা অন করে দাও, কারণ এরপর একটা একটা করে যতগুলো অধ্যায় রয়েছে আমি সবগুলোই চেষ্টা করব খুব তাড়াতাড়িভাবে তোমাদের কমপ্লিট করে দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, সবাই খুব ভালো থেকো।